নেতা মধ্যস্থভোগী ও চাঁদাবাজি সিন্ডিকেট করতে চায় জামায়াত। রাজধানীর মাতালের বর্জ্য থেকে প্রতি মাসে বিদ্যুৎ উৎপাদন শুরু, উপকার হিসেবে মিলবে মাছ মুরগির খাদ্য, গ্যাস ও শিল্পের কাঁচামাল। এবং রাজশাহী মেডিকেলে আইসিইউ সংকট বাড়ছে, শিশু মৃত্যু 7 মাসে 28,000-এ মারা গেছে 2,255 জন। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি রজনী রহমান। দেশের তৈরি পোশাক খাতে একের পর এক কারখানা বন্ধের আশঙ্কার মধ্যে এবার চালু থাকা শিল্প প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে সরকারের জরুরি সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা। সোমবার সচিবালয়ে নেতারা বিজিএমএ ও বিকেএমএ এর সভাপতির নেতৃত্বে প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মত বিনিময় করেন। বৈঠকে পোশাক শিল্পের মালিকরা খাত সংশ্লিষ্ট বিভিন্ন উদ্বেগ তুলে ধরেন। আলোচনায় রপ্তানি বহুমুখীকরণের উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রচলিত পোশাক পণ্যের উপর নির্ভরতা দীর্ঘমেয়াদে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যথেষ্ট নয়। এসব উদ্যোগের বিষয়ে প্রধানমন্ত্রী উদ্যোক্তাদের উৎসাহ দেন এবং সব ধরনের নীতিগত সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। সন্ত্রাস দমনে ব্যক্তি পরিচয়ের পরিবর্তে তার অপরাধ আমলে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ছাড় না দেওয়ার ঘোষণা দেন তিনি। সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে নাশকতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার তাগিদ দেন সরকার প্রধান। এ সময় যে কোনো মূল্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। আর সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠায় আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের প্রতিবেদন। প্রধানমন্ত্রী কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্দেশনামূলক ভাষণ প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুদৃঢ় আধুনিক ও দূরদর্শী নেতৃত্বে ইনশাআল্লাহ দেশমাতৃকার শান্তি, শৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় আমরা চলব অবিরাম ও অবিচল। 4 দিন ব্যাপী পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা রেঞ্জের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, জেলা পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বাহিনীর সার্বিক উন্নয়নে বক্তব্য দেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন বাহিনী হিসেবে আরো সুদৃঢ় হবে। পুলিশের চেইন অফ কমান্ড না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আপনাদের প্রতিষ্ঠান হিসেবে এটাকে আমরা এমন একটা অবস্থা নিতে চাই যেখানে আমরা দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেব না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি প্রস্তাব করছি আমরা আলাদা একটি সাইবার সিকিউরিটি ইউনিট, ক্রাইম ইউনিট আমরা এস্টাবলিশ করতে চাই। নিরাপদ বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় সরকার। দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। দেশের আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ, জনগণের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা। সুতরাং আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতা পরীক্ষা দেন, বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এটি এই জন্যই আমাদেরকে বজায় রাখতে হবে, কঠোরভাবে এটিকে আমাদের এনশিওর করতে হবে। সরকার নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। দীর্ঘ 1.5 দশকে আমরা একটা ফ্যাসিবাদ শাসনের মধ্যে দিয়ে ছিলাম। 2024-এর অভ্যুত্থানের পরে বর্তমান সরকার জনগণের কাছে গণতান্ত্রিক সরকার হিসেবে পরিচিত একটা জবাবদিহিমূলক সরকার হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এ সময় জননিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা কতটুকু দিতে পারি দেশকে, আমরা কতটুকু দিতে পারি রাষ্ট্রকে, আমরা কতটুকু করতে পারি জনগণের জন্য। ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বাজারে নীরবে চাঁদাবাজিতে সীমিত
হওয়ায় মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ভোরে রাজধানীর মিরপুরের শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, গড়ে ওঠা মধ্যস্থভোগী ও চাঁদাবাজদের সিন্ডিকেট ভাঙতে চায় জামায়াত। নাজমুল ইসলামের প্রতিবেদন। রাজধানীর মিরপুরের শাহ আলী পাইকারি বাজারের সরেজমিনে বাজার পরিস্থিতি পরিদর্শনে আসেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা 14 আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম সহ দলের নেতাকর্মীরা। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং নানা অভিযোগ ও সমস্যার কথা শোনেন। পরিদর্শন শেষে তিনি বলেন, বাজারে বর্তমানে নীরবে চাঁদাবাজি চলছে, কিন্তু কেউ এ নিয়ে কথা বলার সাহস পাচ্ছে না। এখানে যে দোকানগুলো আছে, দোকানগুলো স্বস্তিদায়কভাবে যারা ব্যবসা করে তারা পায় না। এখানেও দখলদারিত্ব আছে, এখানেও নীরব চাঁদাবাজি আছে, কিন্তু মুখ ফুটে কথা বলতে চায় না। সবার মুখ চেপে রাখা হয়েছে। কারা করে এই চাঁদাবাজি? মধ্যস্থভোগী ও চাঁদাবাজরা সিন্ডিকেট গড়ে তুলেছে এমন অভিযোগ করে তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে। বিগত অধিবেশনের শেষ দিবসে আপনারা শুনেছেন, আমি পরিষ্কার বলেছি যে সংসদের ৩০ জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। সংসদে এ বিষয়ে কথা বলবেন বলেও জানান জামাত আমির। আড়ত বাজারে এসেছি, খুচরা বাজারেও যাব, এবং মুকাম যেখান থেকে উৎস সেখানেও আমরা খবর নিয়ে আমরা অবশ্যই কথা। নাজমুল ইসলাম, গণসংবাদ, ঢাকা। পতিত স্বৈরাচার সরকার দেশকে আমদানি নির্ভর করার মাধ্যমে টাকা পাচার করছে বলে অভিযোগ করলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার বিকেলে রাজধানীতে এক সেমিনারে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। আর এ সময় নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবি জানান বিশিষ্টজনেরা। আমরা আরো দুইটা কিনছি, আমরা দেশের সম্পদের বেশি নজর দিয়েছি এবং সাশ্রয়ী জ্বালানির জন্য আমরা একটা পলিসি করে গভর্নমেন্টের পলিসি সাপোর্ট যদি আমরা ইনভেস্টারকে দিতে পারি, আই থিঙ্ক ভেরি সুন উইল টেক অফ। আমরা কমিউনিটি সোলার নিয়ে কাজ করতে পারি, কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কাজ করতে পারি। মানুষ পানির জন্য গ্রামের কৃষক টাকা দিতে রাজি আছে। এখানে যদি একটা বিজনেস কেস দেখানো যায়, সাবসিডি ছাড়া রান করলে এই প্রজেক্টগুলো খুবই ইউজফুল হতে পারে। চলতি মাসে মাতুয়াইল ল্যান্ডফিল্ডের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উৎপাদনের আশায় এখনো বুক বেঁধে আছেন স্থানীয়রা। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, ল্যান্ডফিল্ড থেকে শুধু বিদ্যুৎ নয়, উপজাত হিসেবে মিলবে মুরগি, মাছের খাবার, গ্যাস সহ শিল্পের কাঁচামাল। এতে খরচ হবে না কোনো টাকা। মনির হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন বিজন কুমার। কিছুক্ষণ পর পর গাড়ির আসা যাওয়া, প্রতিটি গাড়িতে চোখ পড়লেই দেখা যাবে ময়লা আর আবর্জনা। আসছে ময়লা নিয়ে আর ওজন শেষে নিয়ে যাওয়া হচ্ছে স্তূপের দিকে। মাতুয়াইল ল্যান্ডফিল্ডের এই চিত্র প্রতিদিনের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ফেলা বর্জ্যের শেষ ঠিকানা এই স্থান। মিথেন গ্যাস আর বর্জ্যের স্তূপের গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। এই ফিল্ডে প্রতিদিন ফেলা হয় প্রায় ৩,২০০ টন বর্জ্য। বছরের পর বছর এই ল্যান্ডফিল্ড থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা শোনা গেলেও তা আজও আলোর মুখ দেখেনি। এটা তো আমরা অনেকদিন শুনে আসতেছি, বিদ্যুৎ গ্যাস আপনার এই কৃষকের অনেক অভাব চলতে, সারের দাম বেশি, সব দিকে তো সমস্যা দেশে, তাইলে তো আপনার সব একান্ত তো সব দিকে ভালো হবে। তবে আশার বাণী শোনালেন সিটি কর্পোরেশনটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসের মাঝামাঝি এই ল্যান্ডফিল্ড থেকে শুরু হবে বর্জ্য রূপান্তরের কাজ। জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নিয়েছি আমরা। আপনি জানেন যে আমাদের কোরিয়ান কোম্পানি বিএনএফ, তাদের সাথে আমরা একটা চুক্তি করেছি যে তারা এই ল্যান্ডফিল্ডের যে বর্জ্যটা আছে এটাকে প্রসেস করে তারা 5টা প্ল্যান্ট তারা এখান থেকে করবে, 5টা প্ল্যান্ট থেকে 5টা প্রোডাক্ট উৎপাদন করবে। প্রতিষ্ঠানটির
দাবি, এই ল্যান্ডফিল থেকে শুধু বিদ্যুৎ নয়, উৎপাদন হবে মুরগি ও মাছের খাবার, কসমেটিক শিল্পের কাঁচামাল, পাইরোলাইসিস তেল, জমিতে ব্যবহারযোগ্য ব্ল্যাক কার্বন, কম্পোস্ট সার ও নির্মাণে ব্যবহৃত ইটও। এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য টোটাল $435 মিলিয়ন লাগবে। এই $435 মিলিয়ন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট অথবা সিটি কর্পোরেশন কেউই পে করতে হবে না। এটা তাদের ইনভেস্টমেন্ট এবং বিনিময়ে আমাদের ময়লার জন্য তারা ভাড়া দিবে, প্রতি কেজি ময়লার জন্য এবং জায়গার জন্য ভাড়া দিবে এবং প্রফিটের 20% তারা আমাদেরকে দিবে। ল্যান্ডফিল্ডের বর্জ্য সম্পদে রূপান্তর হলে একদিকে যেমন আয় বাড়বে সিটি কর্পোরেশনের, অন্যদিকে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে, মনে করছেন সিটি কর্পোরেশনের দায়িত্বশীলরা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে 6 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন 1459 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে 3, চট্টগ্রাম বিভাগে 2 ও ময়মনসিংহে 1 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গেল 15 মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট 415 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ইউনিটে উদ্বেগজনক হারে বাড়ছে মৃত্যু। গত 7 মাসে হাসপাতালটিতে ভর্তি হওয়া 28,000 শিশুর মধ্যে 2,255 জনই মারা গেছে। চিকিৎসকদের মতে, নবজাতকদের জটিলতা, নিউমোনিয়া, হাম সহ বিভিন্ন রোগের পাশাপাশি আইসিইউ সংকটই মৃত্যুহার বৃদ্ধির অন্যতম কারণ। রাজশাহী থেকে মেহেদী হাসান শ্যামলের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। শিশুদের কান্না, স্বজনদের আহাজারি আর উদ্বেগে ভরা অপেক্ষা যেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ইউনিটকে নিঃশব্দ মৃত্যুপুরীতে পরিণত করেছে। অনুসন্ধানে জানা যায়, গত বছরের সেপ্টেম্বর থেকে এই বছরের মার্চ পর্যন্ত 7 মাসে শিশু ইউনিটে ভর্তি হয়েছে 28,427 শিশু। এর মধ্যে মারা গেছে 2,055 জন। সেই হিসেবে করে প্রতিদিন মৃত্যু হয়েছে প্রায় 10 শিশুর। হাসপাতালের তথ্য অনুযায়ী গত বছর সেপ্টেম্বরে ভর্তি হয় 4,070 জন, মারা যায় 336 জন। অক্টোবরে ভর্তি হওয়া 3,901 জনের মধ্যে মৃত্যু হয় 344 জনের। নভেম্বরে 4,199 শিশুর মধ্যে মারা যায় 343 জন। ডিসেম্বরে ভর্তি 3,743 শিশুর মধ্যে মৃত্যু হয় 361 জনের। চলতি বছরের জানুয়ারিতে 3,735 শিশুর মধ্যে মারা যায় 276 জন। ফেব্রুয়ারিতে 4,257 জনের মধ্যে 291 জন এবং মার্চে ভর্তি হওয়া 4,522 শিশুর মধ্যে মারা গেছে 304 জন। হাসপাতাল সূত্র বলছে, মৃত শিশুদের মধ্যে 5% ছিল নবজাতক। এত শিশুর মৃত্যু কি কারণে তা জানতে গবেষণার প্রয়োজন বলে মত দেন এই চিকিৎসক। এই যে বিপুল সংখ্যক শিশু মৃত্যুবরণ করেছে গত কয়েক মাসে সারা দেশে, তারা কি কারণে মারা যাচ্ছে সেটি নিয়ে আসলে গবেষণা হওয়া প্রয়োজন। একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে আমি মনে করি এর পিছনে কয়েকটি কারণ থাকতে পারে। এদিকে শিশু মৃত্যুর এই উচ্চ হার কমাতে শিশু স্বাস্থ্যের বিষয়ে জনসচেতনতা বাড়ানো এবং চিকিৎসা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাগিদ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। কারণ যদি অনুসন্ধান করা না যায়, তাহলে কিন্তু এই সংকট কিন্তু দিনের পর দিন বাড়তে থাকবে এবং এটা শুধুমাত্র রাজশাহীকে দিয়ে না, এটা সমগ্র দেশেই কিন্তু এর প্রভাব কিন্তু পড়বে। আর সমস্যার গুরুত্ব অনুধাবন করে সবাইকে দায়বদ্ধতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আগে কি হয়েছে সেটা একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে, তার সাথে সাথে এই মুহূর্তে যে অবস্থাটা আছে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং কোনো মৃত্যু যাতে শিশুর অনাকাঙ্ক্ষিত মৃত্যু না হয় সেদিকে নজর দেওয়াটাই খুব জরুরি। শিশু মৃত্যুর উচ্চ হার কমাতে স্বাস্থ্য বিভাগের কার্যকর ভূমিকা চান সাধারণ মানুষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। গাজীপুরের কালিয়াকৈরে উদ্বোধনের মাত্র 1 মাসের মাথায় ধসে পড়েছে সেতু ও সংযোগ সড়ক। এতে চরম ঝুঁকিতে পড়েছে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকরা। তাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মিশা বিনতে আনোয়ার। কালিয়াকৈর কালিয়াদহে প্রায় 55 মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করে মিস্টার মোস্তফা কামাল অ্যান্ড সন্স এন্টারপ্রাইজ। নির্মাণ ব্যয় ধরা হয় 5,14,00,000 টাকা। 2025 সালের 15 ডিসেম্বর কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় তড়িঘড়ি করে প্রায় 1 মাস আগে সেতুটির উদ্বোধন করা হয়। 1 মাস
না করাতে হঠাৎ করে সেতুর সংযোগ সড়কের 2 অংশ ধসে পড়ে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকদের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ, আতঙ্ক। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগও তোলেন স্থানীয়রা। এই 1 মাস হয় নাই, এই যে পরিস্থিতি দেখেন, একদম দইসা সব পড়ে গেছে। এই যে অবস্থা, এগুলা মনে হইতেছে খালি শুধু বালু দিছে, সিমেন্টের কিছু নেই। কারো কোনো তদারকি নাই, এখানে যারা মারা যায় বালু সেভাবে কাজটা করে। ভালো হয় এই রাস্তা ভালো মতো কাজ করে দেবো, কাজ করে দিলে আমরা ভোগান্তি পড়বো না। 1 ফুট রাস্তার মধ্যে আপনার কত লক্ষ টাকা ব্যয় হলে রাস্তা এরকম দুর্নীতি করতে পারে? প্রতিকার চাচ্ছি, সরকারিভাবে আমরা বিচার চাচ্ছি এই কন্ট্রাক্টরের বিরুদ্ধে। এর জাতীয় সম্পদ এইভাবে নষ্ট করতেছে আমাদের। অভিযোগের সত্যতা জানতে প্রতিষ্ঠানের মালিক আব্দুল কাদেরের সঙ্গে একাধিক যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঠিকাদার প্রতিষ্ঠানকে দিয়ে সংযোগ সড়ক সম্পন্ন করা হবে বলে জানান এই প্রকৌশলী। ভারী বর্ষণ হচ্ছে, সেটেল হয়নি। ঠিকাদারকে ঠিক করে নিব, আর সিকিউরিটি মেয়াদ আছে না, ঠিকাদারকে ঠিক করে নিব। পথচারী ও যান চালকের দুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কার কাজ শেষ করবে কর্তৃপক্ষ, এমনটাই আশা স্থানীয়দের। আনোয়ার, মোহনা সংবাদ। ময়মনসিংহের হালুয়াঘাটে এক মণ ধানের দামেও মিলছে না শ্রমিক, ফলে চলতি বোরো মৌসুমে শ্রমিক সংকটে ব্যাহত হচ্ছে ধান কাটা। এছাড়াও ডিজেলের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ, এতে উভয় সংকটে পড়েছেন কৃষকরা। ধান বিক্রি করে এখন উৎপাদন খরচ ওঠানোই কঠিন হয়ে পড়ায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের চোখে মুখে। উমর ফারুক আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। চলতি মৌসুমে হালুয়াঘাটে 12,850 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। রোগবালাই ছিল না, তাই ফসলের ফলন হয়েছে ভালো, কিন্তু শ্রমিক সংকট সেই সাথে ডিজেলের দাম বাড়ায় ফসল ঘরে তুলতে না পারার শঙ্কায় কৃষকরা। বাজারে শ্রমিক সরবরাহ কম থাকায় মজুরি বেড়েছে আগের তুলনায় অনেক বেশি। 1 মণ ধানের দামেও মিলছে না একজন শ্রমিক। দৈনিক 1000 টাকা মজুরি, সাথে একবেলা খাবার, তবু চাহিদা অনুযায়ী মিলছে না শ্রমিক। ধানের বাজার কম 600, 650, কামলার বাজার 900,000। অন্ত আমরা তো বুঝাইতেছেন 2 মণ ধান বেচছি, একটা ধান খেতে হয়। কৃষকের একটা দিনে ধান পায় মধ্যে 6 মণ থেকে 6 মণ। এখন আর যে খরচগুলো আছে, তাহলে কিভাবে কৃষক চলবে? বৈরী আবহাওয়ায় নিচু জমির ধান কাটা শুরু হলেও পর্যাপ্ত হারভেস্টারের অভাবে সময় মতো ফসল কাটার অনিশ্চয়তায় রয়েছেন কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা তড়িঘড়ি ধান কাটার চেষ্টা করায় শ্রমিক ও মেশিনের চাহিদা বেড়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। দ্রুত সমস্যার সমাধান হবে, মুখে ফুটবে সুখের হাসি, এই আশায় কৃষকরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। কোরবানি ঈদে নাটোরের চাহিদার তুলনায় দ্বিগুণ পশু লালন পালন করেছেন খামারিরা, যা জেলার চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন স্থানে বিক্রি হবে। দেশীয় পদ্ধতিতে পশু মোটা তাজাকরণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। বিদেশ থেকে গরু আসা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন প্রাণী সম্পদ বিভাগ। মিজানুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। নাটোর জেলায় প্রায় 4,75,447টি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। জেলার 6 উপজেলাতে ছোট বড় 21,370টি খামারে লালন পালন হচ্ছে এসব পশু, যা স্থানীয় চাহিদা মিটিয়ে 2,74,611টি পশু রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কোরবানি চাহিদা পূরণ করবে। কোনো প্রকার ইনজেকশন বা কৃত্রিম ওষুধ ব্যবহার না করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পালন করা হচ্ছে এসব পশু। বিদেশ থেকে গরু আসা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানায় খামারিরা। আমরা প্রতি বছর এই নাটোর জেলায় গরু পালি। আমরা এই গরুগুলো বাইরে নিয়ে যাই, সিলেট বা চট্টগ্রাম। ভুসির দাম, খাদ্যের দাম অনেকটু বেশি, সেই হিসাবে আমার গরুর খাদ্য তুলনামূলক বেশি হয়ে যাচ্ছে খরচা, সেই হিসাবে বাজারে গরুর দাম কম। আমরা গরু লালন করি, অনেক খরচা হয়, এতে যদি কোরবানির দিকে যদি বাইরের গরু আসে তাতে আমরা লাভবান হব, অনেক কম দাম হবে। গভর্নমেন্টের কাছে আমাদের দাবি যেন বিদেশ থেকে কোনো গরু না আসে। দেশে পর্যাপ্ত পরিমাণ গরু আছে, এই গরু যদি দেশে চলে তাহলে পরে খামারিরা কিছুটা হয়তো
খামারিদের প্রতিনিয়ত পরামর্শ দেওয়ার কথা জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। এরা যেন স্টেরয়েড হরমোন ব্যবহার না করে সেভাবে আমরা পরামর্শ দিচ্ছি এবং প্রাকৃতিক যে খাবার রয়েছে দেশীয় খাবার তারা এগুলো দিয়ে মোটা তাজাকরণ করছে। আশা করি আমাদের খামারিরা ভালো লাভবান হবে। কোরবানির জন্য প্রস্তুত নাটোরের সকল গবাদি পশু সুস্থ এবং স্বাস্থ্যসম্মত বলে দাবি সংশ্লিষ্টদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। খুলনায় সরকারি গাছ কেটে বিক্রির প্রতিবাদে বনখেকো পোস্টমাস্টার জেনারেল কবির আহমেদের অপসারণ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নওগাঁয় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সাপ্তাহিক হাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। নড়াইলে নতুন করে স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পেশার মর্যাদা রক্ষায় ও ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের দাবিতে মেহেরপুরে গাংনীতে মানববন্ধন ও র্যালি করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া। দিনাজপুরের পার্বতীপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরে মৎস্য খাতে টেকসই উৎপাদন বৃদ্ধিতে মৎস্য চাষীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে দক্ষতা উন্নয়ন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আমরা দাদা নই, আমরাও মানুষ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পেশার মর্যাদা রক্ষা এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে কুষ্টিয়ার কুমারখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রংপুর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালে জাতীয় পর্যায়ে অনুষ্ঠানের পাঠ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতা চৌধুরী। বগুড়ার সোনাতলায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া এর উদ্যোগে ৬ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দেবহাটা উপজেলার কোমরপুর দাখিল মাদ্রাসায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। সবাই মিলে গর্ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় দুদকের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর কবিরহাটে ধর্মীয় শিক্ষা, ইমাম মুয়াজ্জিনদের কল্যাণ ও সমাজসেবায় অগ্রণী ভূমিকা রাখায় মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিউদ্দিনকে সংবর্ধনা দিয়েছে ইমাম মুয়াজ্জিন ও মুসল্লি ফাউন্ডেশন। যুব সমাজকে মাদক, ইফটিজিং ও কিশোর গ্যাং মুক্ত করতে নোয়াখালীর কোম্পানিগঞ্জে শাহাদাতপুরে অনুষ্ঠিত হল শাহাদাতপুর প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা। পঞ্চগড়ে তেঁতুলিয়া শালবাহান তেল খনি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে স্থানীয় জনগণ ও সচেতন নাগরিক কমিটি। ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি এর আওতায় গাজীখালী নদীর সংযোগ হতে খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলনে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন এবং নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ সংক্রান্ত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মিশাল বিনতে আনোয়ার। ফুটবল সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাব কাশিম পণ্ডিতকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ব্যাংকক ক্লাব মাঠে প্রথমার্ধের ১৫ মিনিটেই আনিকার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১-০ ব্যবধানে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে। ম্যাচের ৭৭ মিনিটে উমহেলা ব্যবধান দ্বিগুণ করেন। এতে ২-০ গোলের জয় পায় লাল সবুজের প্রতিনিধিরা। ১৭ মে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল ব্যাংকক স্পোর্টস স্কুল ক্লাবের বিপক্ষে মাঠে নামবে বাঘিনীরা। কন্ডিশনিং ক্যাম্প শেষে ২১ মে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, শুরুতেই জানিয়ে দিব প্রথম আলো সংবাদপত্রের শিরোনাম। টিসিবির শাড়িতে মা, ছেলে ও পুত্রবধূ, সাশ্রয়ী দামের পণ্য। আরাস্তুর বাসায় গিয়ে সালম
বলেন, ইউ হ্যাভ টু স্টেপ ডাউন। দৈনিক ইত্তেফাক, হামে এত শিশু মৃত্যুর জন্য দায়ী কারা? হামে আক্রান্ত 50,000 ছাড়ালো উপসর্গে আরো 6 শিশুর মৃত্যু। কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করবেন না পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। সমকাল শিরোনাম করেছে, 10 বছরে নার্স বেড়েছে শতভাগ, দক্ষতা ঘাটতি 82%। পুরনোদের ফেরার সুযোগে উদ্বিগ্ন ব্যাংক উদ্যোক্তারা। 4 মহাসড়কে 4 সমস্যা। সরকারের অর্থনীতির গণতন্ত্রীকরণ বাস্তবায়ন সবার আগে ধরতে হবে শক্তিধর অলিগার্কদের। এই লাইসেন্স প্রশিক্ষণ ও আইনি বৈধতা, সড়কে অটো রিকশার নৈরাজ্য। আমাদের শিরোনাম করেছে, বাংলাদেশ বিরোধী পদক্ষেপ শুরু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। ধরাছোঁয়ার বাইরে হাসিনার ফ্যাসিবাদী বিচারকরা। বরিশালে স্বাস্থ্যমন্ত্রী 4 সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে আরো 6 শিশু মৃত্যু। সর্বশেষ জানিয়েছি দ্য ডেইলি স্টার শিরোনাম, হাউ এসালম টুক ওভার SIBL in Delhi. Confirmed measles death, half the children were too young for shots. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী, নীতিগত সহযোগিতার আশ্বাস, কারখানা সংস্কারকে জরুরি সহায়তা চান শিল্পকারীরা। নীরব চাঁদাবাজিতে মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে বলেন বিরোধী দলীয় নেতা। মধ্যস্থভোগী ও চাঁদাবাজি সিন্ডিকেট ভাঙতে চায় জামায়াত। রাজধানীর মাতুয়াইলে বর্জ্য থেকে চলতি মাসে বিদ্যুৎ উৎপাদন শুরু, উপজা থেকে মিলবে মাছ মুরগির খাদ্য, গ্যাস ও শিল্পের কাঁচামাল। এবং রাজশাহী মেডিকেলে ICU সংকটে বাড়ছে শিশু মৃত্যু, 7 মাসে 8